ভগবানের প্রসাদ বের করলাম। তো ভগবানকে যে ভোগ নিবেদন করেছিলাম সেই থালা থেকে প্রসাদটা আমি নিয়ে নিলাম। পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নেব। তো এই যে পালং শাকগুলো একদম কেটে নিয়েছি। শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভীষণ ভালো আছি। এখন বাজে 11:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো একদম রান্না করে চলে এসেছি রান্নার কাজ নিয়ে। আর এইখানটায় কি হয়েছে, বাক্সটা এলোমেলো হয়ে গিয়েছে, ঢাকনটা। তো চলুন রান্নার জোগাড়টা করে নিই। আজকে এই যে পনির আছে, পনিরের তরকারি রান্না করব, পনির আলুর তরকারি। আর এই যে পালং শাক আছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে 1 টাকা পালং শাক আছে, 1 টাকা পালং শাক। কিন্তু এই পালং শাকগুলোর একটু ভাজা করব না সেদ্ধ করব সেটাই ভাবছি। তো পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর পনির রান্না করতে যা যা লাগবে সেই সমস্ত কিছু আমি একদম রেডি করে নেব। তারপর কিন্তু রান্নার কাজে লাগবো। আলু দিয়ে রান্না করব, পনির আর আলু দিয়ে। আর আদা আর কাঁচা লঙ্কা বেটে রান্না করব, সাথে একটা টমেটো দিয়ে দেবো যাতে ভালো হয় টেস্টটা। তো ইউটিউবে আমি পনিরের একটা রেসিপি দেখেছিলাম, একটা না অনেক রেসিপি দেখেছিলাম। কিন্তু দেখলাম ইউটিউব দেখে পনির হোক বা যে কোনো কিছু রান্নাবান্না করতে অনেক কিছু সরঞ্জাম লাগে, অত কিছু তো হাতের কাছে থাকে না। যা থাকে আমি সেটা দিয়ে রান্না করি। তো চলুন, পনির রান্নার জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো এটা সেদ্ধ করে কাঁচা লঙ্কা দিয়ে চটকে খাবো। আর এই যে সমস্ত সবজি কাটাকাটি হয়ে গেছে। তো এবার মশলাটা বাটবো। তো এরপর রান্নার কাজে লেগে পড়লাম। পনিরগুলো ভালো করে ভেজে নেব, তারপর আলুগুলোও ভাজবো। পনির আর আলু আমি আলাদা আলাদা ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে আমি রান্নাটা করব। তো চলুন পনিরটা আগে ভেজে নিই। তো পনির ভাজা হয়ে গেছে, আর একটু কড়াইতে লেগে গিয়েছিল, তবে খুব একটা লাগেনি, খাওয়া যাবে। তো এখন পনিরটা তুলে নেব, অনেকটাই তেল বেড়ে গিয়েছে। তো ওই তেলের মধ্যেই আমি আলুগুলোও ভেজে নেব। রান্নাবান্নার কাজকর্ম সেরে, বিকেলের সমস্ত কাজকর্ম সেরে আজকে যাব সোনার দোকানে সোনা কিনতে। তো আপনারা থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছেন যে সোনাদানা কিনে এনেছি। কিন্তু কি সোনা কিনে এনেছি সেটার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আলুগুলো এখন ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, তারপরে ভাবলাম যে পনিরটা রান্না করব পরে। যেহেতু কড়াইতে অনেকটাই তেল আছে, তো আমি বেগুন আর ওলকপিটা ভেজে নেব, দিয়ে পনির রান্না করতে লাগবো। তো দেখুন আমি কিন্তু একটু তেল দিয়ে বা বেগুন আর ওলকপিটা ভেজে নিয়েছি। ভাজা প্রায় শেষের দিকে। তো পনির রান্নার জন্য আমি একটা দারচিনি দিয়ে দিলাম। আর এরপর আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট আমি বেটেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম একসাথেই। আর এরপর অল্প পরিমাণে মানে লঙ্কার গুঁড়ো দেবো যাতে কালারটা ভালো হয়, আর একটু হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে তারপর পনির আলুটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়েছিলাম। 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর যখন একদম দেখলাম যে তেলটা ছেড়ে গিয়েছে, তখন আমি পনির আর আলুতে আমি জলটা দিয়ে দিয়েছি।
তো পনিরটা একটু ভালোভাবে ফুটে যাক, তারপর নামিয়ে নেব। নিলে কিন্তু আমার রান্নাবান্না প্রায় শেষের পথেই, শুধু শাকটা সেদ্ধ করলেই হবে। আর ওদিকে ভাতটা গড়িয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে। আর এদিকে কিন্তু 10 মিনিট পর ফিরে এসে দেখলাম পনির রান্না একদম কমপ্লিট। অল্প একটু চিনি আর ঘি দিয়ে নামিয়ে নেব এখন। তো এখন নামিয়ে নিচ্ছি, তারপর শাকটা সেদ্ধ করব। এরপর আমি চলে যাব ভগবানকে সেবা দেওয়ার জন্য। তো রান্নাবান্না সম্পূর্ণ করে ভগবানকে ভোগ নিবেদন করে দিলাম। আর এখন এখানে প্রসাদটা বের করে নিয়ে চলে যাব রান্নাঘরে, এখানটা পরিষ্কার করব। আর ঠাকুরের কাছে আমি 1 ঘটি জল রেখে দিয়েছি, দুপুরে ভগবান যখন তেষ্টা পাবে সেবা করবেন। আর এখানটা এখন পর্দাটা দিয়ে দেবো, শয়নে দিয়ে দেবো দুপুরে। তো চলুন, এখানে জিনিসগুলো ঠিকঠাক জায়গায় রেখে দিলাম। তারপর এই যে পর্দাটা দিয়ে দেবো, শয়ন হয়ে গেলে প্রভুর। এবার প্রভুকে শয়ন দেওয়ার পর আমি এবারে একটু সেবা করে নেব। আমার বরের যেহেতু এখন আসতে একটু দেরি হয়, আমি একটু তাড়াতাড়ি সেবা করে নিই। যেহেতু আমার অ্যাসিডের প্রবলেমটা কয়েকদিন ধরে একটু মানে বেড়েই গেছে, তো সেই জন্য আমি একটু সেবা করে নিচ্ছি এখন তাড়াতাড়ি। তো ভাত খাওয়ার পর আর কি আমি হাত ধুইতে গিয়েছিলাম, তো ভাবলাম আপনাদেরকেও একটু বাইরের পরিবেশটা দেখিয়ে দিই। দেখুন খুব সুন্দর রোদ বেরিয়েছে, চারিধারে আকাশ একদম পরিষ্কার, খুব সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশটা। তো চলুন, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই। এবার আমাকে আমার কাজে যেতে হবে। মানে আমাকে আমার কাজটা করে নিতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো গুছিয়ে নিতে হবে, যাতে রাতের বেলাটা একটু ফাঁকা থাকি। আর এই যে মুড়ি কিনে এনেছে গতকাল, তো মুড়িগুলো চালানো হয়নি, রাত্রেবেলা এনেছিল। সকালবেলায় অন্যান্য সময় উঠে আগে বাসি কাপড়টা ছেড়ে মুড়িটা চালিয়ে নিই, কিন্তু আজকে হয়ে ওঠেনি। তো এখন মুড়িটা চালাবো। ওদিকে কিন্তু আমার বর চলে এসেছে, ও স্নান করতে গেছে। তো ও স্নান করে আসার আগেই আমি মুড়ি কটা চালিয়ে নেব। তবে হয়ে যাবে, 2-3 মুড়ি, তো বেশিক্ষণ লাগবে না। 2 চালা মুড়ি হবে। এই 1 চালা 3-এ ভরবো, তারপর আর 1 চালা হলেই ব্যাস। আমরা যারা পশ্চিম মেদিনীপুরের দিকে থাকি, আমাদের কিন্তু সকাল হলেই চা মুড়িটাই মানে খাওয়া হয় জলখাবার হিসেবে। অনেক জায়গাতে কি হয়, রুটি বানানো হয়, পরোটা বানানো হয়, অনেক জায়গাতে আবার সকালে ভাত বানানো হয়, ভাত বানিয়ে সকালে জলখাবার খায়। কিন্তু আমরা পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগ জায়গাতেই আমাদের মুড়িটাই আমরা সকালবেলায় খাই আর কি, ব্রেকফাস্টে। তো একটা টিন মুড়ি ভরা হয়ে গেছে, আর একটা ডাব্বা ভরলেই হয়ে যাবে। 2 ডাব্বা করেই হয়, মানে 3 কেজি মুড়ি 2 ডিব্বাতেই হয়ে যায়। তো মুড়ি তোলা হয়ে গেছে, আর এখানটা একটু পরিষ্কার করে নেব। আর এই যে মুড়িগুলো বেরিয়েছে, কোনা মুড়ি, এগুলো ছাগলকে দিয়ে দেবো। তবে অনেক বেশি পরিমাণে বেরায়নি, অল্প পরিমাণে বেরিয়েছে। কোনা মুড়ির থেকে এই ডাস্ট বেশি বেরিয়েছে। আর ওদিকে আমার বরেরও কিন্তু হয়ে গেছে পুজো পাঠ বলতে ও এসে প্রত্যেক দিন ঠাকুরকে, সূর্য দেবতাকে জল চড়ায়। আর তারপর ঠাকুর ঘরে একটু ঠাকুরকে প্রণাম করে। প্রণাম বলতে বাইরে থেকেই করে, যেহেতু আমি শয়ন দিয়ে দিয়েছি। তারপর এসে এই যে প্রসাদ সেবা করবে। তো আমি ওকে বেড়ে দিলাম প্রসাদ, অন্ন, আর এই যে তরকারি দিয়ে দিলাম। এবার ও খাওয়া দাওয়া করবে। তো ফাইনালি সমস্ত দিনের কাজকর্ম সেরে, সমস্ত দিনের ক্লান্তি শেষ করে এই বসলাম একটু সাজুগুজু করে আপনাদের সামনে সোনাদানা দেখাতে। গিয়েছিলাম বাজার, নিয়ে এসেছি সোনাদানা কিনে। সরস্বতী পুজো উপলক্ষে সোনা কিনেছি, এটার থেকে আনন্দ আর কি হতে পারে। অনেক দিনের ইচ্ছাটা ছিল যে এই জিনিসটা আমি কিনবো, ফাইনালি আমি সেই স্বপ্নটা পূরণ করলাম, সোনা কেনার। তো বেশি বকবক করবো না, অনেকটাই রাত্রি হয়ে গেছে, 9:30 বেজে গেছে। তো চলুন আপনাদের দেখিয়ে দিই কি কি সোনা কিনেছি। খুব খুশি কিন্তু আমি ভীষণ। এই যে সোনার দোকান থেকে এই ব্যাগটা দিয়েছে। আচ্ছা,
দেখিয়ে দিই ফাইনালি। এই যে কি কি কিনেছি বাজার থেকে, অনেক কিছু কিনে নিচ্ছি, ফাইনালি আপনাদের দেখিয়ে দিই। এই যে এই সোনার শাঁখা জোড়া, এই শাঁখা জোড়া কিনেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শাঁখাটার দাম 1,20,000। না না, একদমই না, মজা করব না, একদম ঝটপট সত্যি কথাটা বলে দিই। এগুলো শাঁখা না, এগুলো চুড়ির ওপরে বসানো সিটি গোল্ড। এটার দাম হচ্ছে 120 টাকা। সোনা কিনেছি সেটা আমি দেখাবো, তবে 1,20,000 টাকা দিয়ে সোনার শাঁখা কেনার সামর্থ্যটা এখনো হয়নি। তো এই যে 1,20,000 না, 120 টাকা সিটি গোল্ডের শাঁখা, আর 120 টাকা দিয়ে সিটি গোল্ডের এক জোড়া পলা, শাঁখার পলা কিনেছি সিটি গোল্ডের। দেখে বেশ সুন্দর লাগলো, তবে কেনার পর না ভাবছি এই শাঁখা পলার থেকে এই প্লাস্টিক একদম মানানসই নয়, তার থেকে এই শাঁখা পলাই অনেক ভালো। তবুও কিনে যখন নিয়েছি অবশ্যই পরবো, সামনে বিয়ে বাড়ি আছে, ওই 1-2 দিনের জন্য একটু পরবো, যদি ইচ্ছে হয় পরবো, ইচ্ছে হলে পরতে হবে, না হলে আবার এটা নিয়ে ঝগড়া বেঁধে যাবে। আমার বর বলেছিল কিনতে, না আমি চকচকে ঝকঝকে দেখে কিনে নিয়েছি। তো 1-2 দিন পরবো, নাহলে ঘরে পরে থাকবো, কি আছে। না চলুন আপনাদেরকে সোনাটা দেখিয়ে দিই, বেশি ভনিতা করে লাভ নেই, আমি যেটুকু সোনা কিনতে পেরেছি সেটাই আপনাদের দেখিয়ে দিই। আমার কাছে কিন্তু যে সোনাটা কিনেছি ওটারই মূল্য অনেক। চটজলদি দেখিয়ে দিই, বিশেষ কিছুই না। এই যে দেখুন, মাত্র 2,000 টাকা দিয়ে, এই যে 2,000 টাকা দিয়ে সোনার পলা আংটিটা কিনেছি, দেখতে পাচ্ছেন। পলা আংটির ডিজাইনটা ভীষণ সুন্দর, অনেক দিন ধরে পয়সা জমিয়ে এটা আমার খুব শখ ছিল, সবাইকে পরতে দেখেছি গত বছর থেকে, তো আমি একটু একটু করে পয়সা জমিয়ে এটা কিনেছি। দেখুন ভীষণ সুন্দর, কিন্তু ডিজাইনটা আমার ভীষণ ভালো লেগেছে। মাত্র 2,000 টাকা নিয়েছে, সেটা অবশ্যই আপনাদের পরে জানাবো, আর বিয়ে বাড়ির সমস্ত ভ্লগও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করলাম, আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, রাধে রাধে।